আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীদের আজকে পৌরনীতি ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ স্বাভাবিক আছো যে যেখানে অবস্থান করছো। আমি নওশীন তাহসিন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, ঢাকা কলেজ, ঢাকা। আজকে তোমাদের সাথে আমি গত ক্লাসে যেটি আলোচনা করছিলাম সুশাসন, সেই সুশাসনের আজকে এর পরবর্তী পর্যায়ে থেকে তোমাদের আজকে আমি পড়ানো শুরু করব। তো আজকে নতুন একটি সুশাসনের নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের আমি এর বিগত ক্লাসে তোমাদের আমি যা পড়িয়েছিলাম, সুশাসন কাকে বলে, সুশাসনের এর বৈশিষ্ট্য, সুশাসনের প্রতিষ্ঠার সমস্যা এবং তার সমাধানের উপায়, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে এরপর থেকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো নতুন একটি টপিকস বা নতুন একটি সুশাসনের আরেকটি টপিকস নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের এর পূর্ববর্তী ক্লাসের অল্প একটু তোমাদেরকে সাথে একটু আলোচনা করে নেই। যেমন আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে সুশাসন আসলে একটি সুন্দর সমাজ ব্যবস্থা বা সুন্দর একটি রাষ্ট্রীয় ব্যবস্থাকে আমরা সুশাসন বলে থাকি। যে এমন একটি ব্যবস্থা যে 1917 সালে যখন বিশ্বের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো যখন প্রতিষ্ঠিত হয় এবং এই সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর যে তাদের নিজেদের ক্ষমতা এবং তার প্রবৃদ্ধি বৃদ্ধি করার জন্য বিশ্বব্যাপী রাষ্ট্রগুলোর মধ্যে যে একটি চরম প্রতিযোগিতামূলক একটি পরিবেশ তৈরি হয়েছিল, সেই প্রতিযোগিতামূলক পরিবেশের একটি কুফল বা প্রতিযোগিতামূলক পরিবেশের কুপ্রভাব থেকে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে বাঁচানোর জন্য বিশ্বের পুঁজিবাদী রাষ্ট্রগুলো পরবর্তীতে তারা এই সমাজতন্ত্র এবং পুঁজিবাদের যে ফলাফলের ব্যতিক্রম ঘটিয়ে তারা একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা বা নতুন একটি রাষ্ট্রের একটি জন্ম দিতে তারা সমর্থ হয় এবং সেটাকে আমরা বলি হচ্ছে জনকল্যাণকর রাষ্ট্র বা কল্যাণকর রাষ্ট্র। এই কল্যাণকর রাষ্ট্রের একটি অন্যতম ধারণা হচ্ছে সুশাসন। 1989 সালে বিশ্বব্যাংক সর্বপ্রথম এই ধারণাটির একটি প্রস্তাব উল্লেখ করেন। এই প্রস্তাবের প্রেক্ষিতে এমন একটি সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থাকে আমরা সুশাসন বলতে পারি, যেখানে শাসক এবং শাসিতদের মধ্যে একটি সুসম্পর্ক বজায় থাকবে, রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, জনগণের বাক স্বাধীনতা নিশ্চিত হবে, জনগণ মৌলিক অধিকার সমূহ যথাযথভাবে ভোগ করবে, রাষ্ট্রের শাসকগণ আইনসভার নিকট তারা দায়বদ্ধ থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে এবং এতে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন ঘটবে এবং নির্বাচনে জনসাধারণের অংশগ্রহণ থাকবে এবং এমন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা যেখানে প্রশাসন, সরকার, দলীয়, বিরোধী দলীয় জোট সকলের রাষ্ট্রের কাছে একটি দায়বদ্ধতা বা জবাবদিহিতা নিশ্চিত করবে এবং রাষ্ট্রের নাগরিকগণ তারা রাষ্ট্রে বসবাসরত অবস্থায় তাই সেগুলোর প্রতি তারা অনুগত এবং বাধ্যগত থাকবে এবং সকল প্রকার রাজনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক সহিংসতা এসব কিছু রাষ্ট্র থেকে তখন বিলোপ হবে। এ ধরনের একটি শাসন ব্যবস্থা যেটি নাকি সমাজ এবং রাষ্ট্র জীবনের জন্য একটি কাম্য এবং একটি সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় শাসন ব্যবস্থাকে আমরা বলেছিলাম হচ্ছে সুশাসন। তো এই সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের যেমন নাগরিক এবং সরকার পক্ষ উভয়কে একটি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বা আমরা বলতে পারি যে একটি ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার পথটাকে আরো বেশি সুগত করতে পারি। তো সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব যে সুশাসন প্রতিষ্ঠার সরকার বা সরকার দলীয় জোটের কি ধরনের সাহায্য সহযোগিতা আমরা পেয়ে থাকি। যেমন আমরা বলতে পারি যে সংবিধানে যখন
একটি রাষ্ট্রের এর অন্যতম শাসনযন্ত্র বা যেটির উপরে ভিত্তি করে সরকার তার শাসনযন্ত্র পরিচালিত করে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সংবিধান। সংবিধানকে আমরা বলে থাকি রাষ্ট্র পরিচালনার দলিল। সংবিধানের ভিত্তিতে একটি দেশের নির্বাচিত সরকার তার রাষ্ট্র কাঠামো, তার রাষ্ট্রযন্ত্র, তার শাসনযন্ত্রটা পরিচালিত করে এবং নিয়ন্ত্রিত করে। সংবিধানের মাধ্যমে যেহেতু রাষ্ট্রের সমস্ত নীতি নির্ধারণ এবং আইনগুলো প্রণীত হয়ে থাকে, এজন্য সংবিধানে অবশ্যই জনগণের মৌলিক অধিকারের সন্নিবেশ ঘটাতে হবে। জনগণকে তাদের মৌলিক অধিকার সমূহ কি কি, তাদের একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে জনগণ একটি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক থেকে কি সকল সুযোগ সুবিধা সমূহ রাষ্ট্র থেকে তারা পাবে, সেই বিষয়টিকে অবশ্যই জনগণের সামনে অবগত হতে হবে। মৌলিক অধিকার সম্পর্কে যখন সরকার এবং প্রশাসন উভয় যখন জনগণের তাদের ইচ্ছা অনিচ্ছাগুলো, চাওয়া পাওয়াগুলো যেমন সংবিধানে সন্নিবেশ ঘটাবে, তখনই রাষ্ট্রের নাগরিকগণ সুশাসন রাষ্ট্রের প্রতিষ্ঠিত হচ্ছে বা হওয়ার প্রক্রিয়াধীন সে বিষয়টি সম্পর্কে অবশ্যই নিশ্চিত হবে। জনগণের অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। প্রত্যেকেই একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে তার নিজস্ব মতামত প্রকাশ করার মতো অধিকারের ব্যবস্থা থাকতে হবে। যে কোনো পরিস্থিতি সমাজ এবং রাষ্ট্রে যেটি উদ্ভূত হয় না কেন, সেটি অবশ্যই যে কোনো শান্তিপূর্ণ উপায়ের মাধ্যমে সেটি মীমাংসার ব্যবস্থা করতে হবে। কোনো রকমের হরতাল, সংঘর্ষ, মারামারি, হানাহানি না, বরং যে কোনো সমস্যার সমাধান সেটি আলোচনা সমালোচনার ভিত্তিতে রাষ্ট্রের মধ্যে সেটিকে সমাধানের প্রয়াস আমাদের ঘটাতে হবে। আমাদেরকে সরকারকে একটি দায়িত্বশীল সরকার ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা জানি যে কোনো রাষ্ট্রের গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ, আমাদের উন্নয়নশীল দেশসমূহ এবং উন্নত বিশ্বের যে সকল দেশসমূহ যেসব দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, এই গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে তাদের যে সরকার যারা নির্বাচিত হয় তারা অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে, আর সেই গণতান্ত্রিক পদ্ধতিটি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে যখন একটি দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, এই গণতান্ত্রিক সরকার তার সমুদায় কাজের জন্য, তার সমুদায় কর্মকাণ্ডের জন্য অবশ্যই তাকে আইনসভার নিকট তাকে জবাবদিহি থাকতে হবে। তাকে যে কোনো কাজ তাকে যেটি সে করে থাকবে না কেন সেটি অবশ্যই আইনসভা কর্তৃক সমর্থিত, সংবিধান কর্তৃক সমর্থিত হতে হবে এবং সরকারকে তার শাসন বিভাগ এবং আইন বিভাগ, বিচার বিভাগ প্রত্যেকের কাছে তার নিজের কাজের দায়িত্বশীলতা এবং জবাবদিহি থাকতে হবে। একটি সরকার বা সরকার যন্ত্র যখন তার জনসাধারণের কাছে যখন দায়িত্বশীল থাকে, তখন সেই সরকার কখনো স্বৈরাচারী সরকার বা জনগণের বিপক্ষে নীতি নির্ধারণ করবে এ ধরনের কোনো মানসিকতা তখন আর সেই সরকারের কখনো হতে পারে না। এজন্য অবশ্যই একটি নির্বাচিত সরকারকে একটি দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হতে হবে। প্রশাসন যন্ত্র যারা পরিচালনা করবে তাদেরকে অবশ্যই প্রভু ভক্তু না হয়ে তাদেরকে অবশ্যই জবাবদিহি মূলক একটি প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে। শুধুমাত্র সরকার এবং তার সরকার দলীয় লোকই শুধুমাত্র জবাবদিহি করলে হবে না। এক্ষেত্রে প্রশাসনের কাজে যারা নিয়োজিত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী বৃন্দ, যাদেরকে আমরা আমলা বলে থাকি, সরকারের এই নীতি নির্ধারণ প্রক্রিয়ার সাথে যারা সরাসরিভাবে জড়িত থেকে সরকারকে সকল দিক থেকে সাহায্য সহযোগিতা এবং পরামর্শ দিয়ে থাকে, সেই একটি বিশেষ শ্রেণীকে আমরা বলে থাকি আমলা। তারা শুধুমাত্র সরকারের সাথে একই সাথে কাজ করে, সরকারের নীতি নির্ধারণ, সরকারকে তারা পরামর্শ এবং তারা আইন প্রণয়ন যে কোনো বিষয়ে তারা পরামর্শ সহযোগিতা করে থাকে এবং তারা অবশ্যই সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত এবং একটি বিশেষ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তারা নির্বাচিত হয়ে তারা শাসন যন্ত্রে তারা সরাসরিভাবে যুক্ত হয়েছে। তারা নির্দলীয় একটি ব্যক্তিবর্গ, কিন্তু তারা প্রশাসন যন্ত্রে যখন তাদের
অবতীর্ণ হবে, তখন অবশ্যই তাদেরকে একটি দায়িত্বশীল ভূমিকায় তাদেরকে অবতীর্ণ হতে হবে এবং সবাইকে সবার অবস্থান থেকে অবশ্যই সেক্ষেত্রে তাদেরকে জবাবদিহি থাকতে হবে। তখনই একটি সরকার বা একটি প্রশাসন একটি সুন্দর শাসন ব্যবস্থা উপহার দিতে পারবে। সরকারকে অবশ্যই দক্ষ এবং কার্যকর একটি সরকার হতে হবে, যে সরকার নাকি দেশ এবং প্রশাসনকে যথাযথভাবে পরিচালনা করার যা দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন একটি নেতৃত্ব দিতে পারবে। তো এক্ষেত্রে সকলের কাছে গ্রহণযোগ্য এবং সকলের কাছে সম্মানীয় এমন একজন ব্যক্তিকে অবশ্যই রাষ্ট্রনায়ক হিসেবে নির্বাচিত করতে হবে এবং সেই ব্যক্তির অধীনে যারা অধীনস্থ যে সকল মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, প্রত্যেকেই সকলের কাছে গ্রহণযোগ্য এবং মনোনীত ব্যক্তি হতে হবে এবং তখনই একটি প্রশাসনকে আমরা একটি দক্ষ এবং একটি কার্যকর প্রশাসন হিসেবে আমরা তাকে বলতে পারি। এক্ষেত্রে প্রশাসনের মধ্যে স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, প্রশাসনকে অবাধ এবং তাদেরকে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে আসতে হবে। এক্ষেত্রে প্রত্যেকটি রাষ্ট্রের যে সকল প্রাপ্তবয়স্ক জনসাধারণ তাদের ভোটাধিকারের ভিত্তিতে একটি প্রশাসন বা একটি সরকার তার রাষ্ট্র পরিচালনার কাজে সে অধীনস্থ হয়ে থাকে। রাষ্ট্রীয় আইনের শাসনকে যথাযথভাবে প্রতিষ্ঠিত হতে হবে। আমরা জানি যে অধ্যাপক ডাইসি বলেছেন, রাষ্ট্রীয় আইনের শাসন প্রতিষ্ঠিত হতে হলে এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে আইনের দৃষ্টিতে সকলেই সমান, সকলেই আইনের মাধ্যমে শাস্তি পাবার উপযোগী এবং শুনানি গ্রহণ ব্যতীত কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এই তিনটি নীতির ভিত্তিতে আমরা বলতে পারি যে রাষ্ট্রে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হলে একটি সরকার বা একটি দক্ষ সরকারকে অবশ্যই রাষ্ট্রে আইনের শাসনটাকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে এবং সেটি আসলে সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে। রাষ্ট্রে অবশ্যই বিচার বিভাগের গতিশীলতা থাকতে হবে এবং বিচার বিভাগকে অবশ্যই একটি নিরপেক্ষ একটি শাসন যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বিচারকদের নিয়োগ প্রক্রিয়া এবং বিচারকদের যখন বিচার কার্য সম্পন্ন করে সেটি অবশ্যই প্রশাসন এবং প্রশাসনের ছত্রছায়ার বাইরে থেকে তাদেরকে এই কাজটি করতে হবে। তাদের বিচার কার্য পরিচালনা করার সময় প্রশাসনের কোনো হস্তক্ষেপ কখনো আরোপ করা যাবে না। এক্ষেত্রে রাষ্ট্রের সঠিক বিচার কার্য সম্পন্ন হওয়া থেকে দূরে থাকবে এবং দেশের জনসাধারণ তারা সঠিক বিচার কাজ বা একটি স্বচ্ছ বিচার কাজ হওয়া থেকে তারা অবশ্যই ন্যায় বিচার পাবে না এবং দেশের জনসাধারণই এক্ষেত্রে কিন্তু বঞ্চিত হবে। এবং একটি রাষ্ট্রের যদি রাষ্ট্রের আইন আর রাষ্ট্রের বিচার কাজটা যদি সঠিকভাবে না হয় তখন কিন্তু সেই রাষ্ট্রে কখনো সুশাসন সঠিকভাবে কখনো বিরাজ করতে পারে না। আইনসভাকে একটি গতিশীল এবং একটি কার্যকর আইনসভা হিসেবে গড়ে তুলতে হবে। আমরা জানি যে একটি গতিশীল বা একটি কার্যকর আইনসভা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে আইনসভাকে এমন একটি পর্যায়ে নিয়ে আসতে হবে যেখানে সরকারি দল এবং বিরোধী দল উভয়ই সংসদে উপস্থিত থাকবে এবং সংসদে যে কোনো সমস্যা বা যে কোনো সমালোচনা যখন তৈরি হবে সেটির মীমাংসা অবশ্যই এই সংসদের মধ্যে থেকেই করতে হবে এবং সংসদে যদি একটি সরকারি দল এবং বিরোধী দল উভয়ই যদি উপস্থিত থাকে এবং উভয়ে যদি সম্মিলিত আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার যদি সমাধান করা যায় তখনই এই ধরনের সংসদকে আমরা বলি একটি গতিশীল এবং একটি কার্যকর সংসদ। এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা যে সকল দেশের মধ্যে বিদ্যমান আছে প্রত্যেকটি দেশের মধ্যেই কিন্তু অবশ্যই সংসদকে কিন্তু একটি গতিশীল এবং একটি কার্যকর সংসদ হিসেবেই কিন্তু তাকে কাজ করতে হয়। কারণ সুশাসন নিশ্চিত করতে হলে রাষ্ট্রে একটি দক্ষ এবং একটি কার্যকর সংসদ অবশ্যই কিন্তু প্রতিষ্ঠিত করতে হবে। এছাড়া আমরা দেখতে পাই যে অবশ্যই রাষ্ট্রের স্থানীয় সরকার যে কাঠামো, স্থানীয় সরকারের ব্যবস্থা, সেই স্থানীয় সরকার ব্যবস্থাটা অনেক বেশি শক্তিশালী হতে হবে
দেশের রাজনীতি এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে সরকারকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু স্থানীয় সরকারই কিন্তু তারা কিন্তু সক্রিয়ভাবে কিন্তু অংশগ্রহণ, তারা কিন্তু রাজনৈতিকভাবে সামাজিকভাবে সকল দিক থেকে তারাই কিন্তু সবচেয়ে বেশি সাহায্য এবং তারাই কিন্তু সবচেয়ে বেশি একটি জোরদার সমর্থন করে থাকে। তো এক্ষেত্রে স্থানীয় সরকার ব্যবস্থাটা যদি গ্রহণযোগ্য একটি স্থানীয় সরকার ব্যবস্থা না হয়, তো তখন কিন্তু রাষ্ট্রের যে প্রশাসন যন্ত্রটা সেটি কিন্তু অনেকাংশে দুর্বল হয়ে পড়ে। তো এজন্য এই বিষয়টিকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং জনগণকে সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার, যে আসলে সরকার এবং তার যে অঙ্গ সংগঠন বা তার যে সরকার কাঠামো, কেউই কিন্তু সঠিকভাবে কিন্তু রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে না যদি রাষ্ট্রের নাগরিকগণ এই বিষয় সম্পর্কে সচেতন না হন। এক্ষেত্রে নাগরিক সচেতনতাটা অনেক বেশি প্রয়োজন, কারণ একটি দেশের নাগরিকরাই পারে কিন্তু রাষ্ট্রের প্রশাসন যন্ত্রটাকে আরো বেশি গতিশীল করার। তো এটা গেল হচ্ছে গিয়ে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সরকারের কি কি করণীয়। এখন একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে শুধুমাত্র সরকারই কিন্তু দেশ পরিচালনা করে না, রাষ্ট্রের নাগরিকরাও কিন্তু সরকারকে কিন্তু রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু সাহায্য করে থাকে এবং সরকার এবং জনগণের উভয় প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু সুশাসন বা একটি সুন্দর শাসন ব্যবস্থা কিন্তু বিরাজ করে। তো এজন্য এখন আমরা যেটা জানবো যে সুশাসন প্রতিষ্ঠায় আসলে নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য। নাগরিকদের একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে নাগরিকদের যে সকল দায়িত্ব কর্তব্য সমূহ আমরা সাধারণত ভাবে আমরা জেনে থাকি, যে রাষ্ট্রের নাগরিকগণ, আমরা সুনাগরিক বলতে আসলে আমরা কাদেরকে বুঝিয়ে থাকি? সুনাগরিক বলতে হচ্ছে এমন এক ধরনের নাগরিককে আমরা বুঝে থাকি যারা নাকি দেশে অবস্থান করে তারা সরকারকে দেশের সংবিধান সম্মত উপায়ে সরকারের যে সকল নিয়ম কানুন বা রীতিনীতি সেগুলো মেনে চলে এবং সাথে সাথে সেই ব্যক্তি তার নিজের অধিকার সম্পর্কেও কিন্তু সচেতন থাকে। তো এই ধরনের একজন নাগরিককে কিন্তু আমরা বলে থাকি সুনাগরিক। তো একটি দেশের সুনাগরিক হতে হলে বা একটি দেশের একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হতে হলে তাদের কিন্তু কিছু দায়িত্ব কর্তব্য আছে, যেটি নাকি সুশাসন প্রতিষ্ঠার কাজে যেটি সরাসরিভাবে সেটি যুক্ত হতে পারে। যেমন আমরা দেখি যে তাদেরকে কিন্তু সামাজিকভাবে কিছু দায়িত্ব পালন করতে হয়, যেমন সামাজিকভাবে তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সুশাসন এবং তার সুফল সম্পর্কে পরিজন থেকেই কিন্তু সর্বপ্রথম কিন্তু একটি শিশু রাষ্ট্র সমাজ ব্যবস্থা গণতন্ত্র এই সকল বিষয় সম্পর্কে কিন্তু ধারণা পেয়ে থাকে। তো এক্ষেত্রে পরিবার একটি বড় একটি ভূমিকা পালন করে, কারণ পরিবারের মাধ্যমে একটি শিশু লালিত পালিত হয় এবং পরিবার থেকেই কিন্তু একটি শিশু রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে প্রথম শিক্ষা লাভ পায়। তো এজন্য সুশাসনটাকে আমাদেরকে জনসম্মুখে বা জনগণের মধ্যে তার সুফলতা সম্পর্কে আলোচনা করতে হলে সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে সামাজিকভাবে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। আমাদের পারিবারিকভাবে এই জিনিসটি সম্পর্কে আরো বেশি সচেতনতা আমাদের আনতে হবে। আমরা রাষ্ট্রের প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করা, আমরা একটি রাষ্ট্রের বা একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদেরকে নিজ রাষ্ট্রের প্রতি দেশাত্মবোধক এবং হচ্ছে গিয়ে আমাদের মধ্যে অবশ্যই নিজ দেশের প্রতি অনুরাগ ভালোবাসা আছে এবং সেই অনুরাগ ভালোবাসা থেকে আমরা আমাদের নিজের দেশের প্রতি কিন্তু আমাদের একটি আনুগত্য বা আমাদের নিজ দেশের প্রতি একটি ভক্তি এবং শ্রদ্ধা আছে। সেই বিষয়টিকে মাথায় রেখে আমাদের অবশ্যই আমাদের নিজ রাষ্ট্রের প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করতে হবে এবং নিজ রাষ্ট্রের প্রতি আমাদের মমত্ববোধ আরো বাড়াতে হবে, কারণ তখনই কিন্তু আমাদের মধ্যে নিজের দেশের জন্য কাজ করা বা নিজের দেশের জন্য কিছু করা, তো এই বিষয়টি আমাদের তখন মাথায় আসবে। এরপরে হচ্ছে গিয়ে আমাদেরকে অবশ্যই নিজ রাষ্ট্রকে সম্বন্ধে যখন আমরা জানবো, নিজ রাষ্ট্র সম্বন্ধে যখন আমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রদর্শন করবো, তখন অটোমেটিক ভাবে আমাদের মধ্যে কিন্তু এই রাষ্ট্রের আইনটাকে যথাযথভাবে পালন করা বা আইনটাকে যথাযথভাবে মেনে নেওয়ার যে একটি মানসিকতা সেটি কিন্তু তৈরি হবে। আমরা আমাদের দেশে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব এবং সেই আইনটি
যেন এটা আমাদেরকে নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে আমাদের বুঝতে হবে যে রাষ্ট্রের সংবিধান কর্তৃক সমর্থিত যে আইনটি আসলে প্রশাসন আমাদের জন্য তৈরি করছে সেটি আসলে আমাদের প্রত্যেকেরই মঙ্গলের জন্য, এবং এই জিনিসটিকে মাথায় রেখে আমাদেরকে অবশ্যই রাষ্ট্রের আইনটাকে মান্য করতে হবে। যেমন তোমাদের একটি এখন উদাহরণ দেই যে বর্তমানে আমাদের একটি করোনা ভাইরাসের বা কোভিড-19 যে একটি প্রভাব চলছে, তার জন্য আমাদের প্রত্যেকের কিন্তু মাস্ক পরা এখন বাধ্যতামূলক। তো এই বিষয়টিকে আমাদের প্রশাসন আমাদের জন্য বাধ্যতামূলক করেছে, কিন্তু আমরা নাগরিক হিসেবে আমাদেরকে উচিত হচ্ছে কি প্রশাসনের এই নীতিটি যথাযথভাবে পালন করা। ঠিক একইভাবে আমাদের সংবিধান বা আমাদের প্রশাসন আমাদের রাষ্ট্রযন্ত্র পরিচালনা করার জন্য আমাদের মঙ্গলের জন্যই কিন্তু আমাদের জন্য আইনগুলো তৈরি করে, এবং সেই আইনগুলোকে আমরা যদি যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি বা বাস্তবায়ন করার কাজে যদি আমরা সাহায্য করতে পারি, তাহলেই কিন্তু সরকার এবং প্রশাসন যন্ত্র সঠিকভাবে তাদের দায়িত্বসমূহ পালন করতে হবে। আমাদেরকে অবশ্যই নির্বাচনে যারা প্রাপ্তবয়স্ক জনসাধারণ তাদের ভোটাধিকারের মাধ্যমে কিন্তু নির্বাচন বা একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার যে প্রক্রিয়াটা, সেটি আমাদেরকে অনেক বেশি স্বচ্ছতার সাথে এই দায়িত্বটা, ভূমিকাটা আমাদের পালন করতে হবে। এজন্য কারণ আমাদের দ্বারা নির্বাচিত ব্যক্তি কিন্তু পরবর্তীতে কিন্তু রাষ্ট্র ক্ষমতার সাথে কিন্তু সংযুক্ত হয়। তো আমাদেরকে অবশ্যই আমাদের এই নির্বাচনে বা আমাদের ভোট প্রদানের সময় আমাদের এমন একটি সরকার বা এমন একটি প্রশাসন আমাদেরকে উপহার দিতে হবে, যেই ব্যক্তি বা যেই নেতৃত্ব যেন সকলের কাছে দক্ষ, যোগ্য এবং সকলের কাছে যেন মানানসই বা এই যে দেশটাকে একটি সঠিক পথে বা একটি উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য সেই দল বা সেই নেতৃত্ব একটু উপযোগী একটি প্রশাসন। তো এমন একটি প্রশাসনকে কিন্তু আমরাই কিন্তু আসলে কিন্তু ভোট দিয়ে কিন্তু সামনে আনতে পারি। তো এই জন্য আমাদেরকে অবশ্যই দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হচ্ছে কি একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে বা আমরা বাংলাদেশি জনসাধারণ হিসেবে আমরা এই দেশে আমরা বসবাস করি। তো আমাদেরকে অবশ্যই কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে নিয়মিতভাবে কর প্রদান করার। কারণ এই জিনিসটি আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের প্রদত্ত করের মাধ্যমে কিন্তু সরকার তার প্রশাসন যন্ত্র পরিচালনা করে। তো এজন্য যদি যার যেরকম সামর্থ্য আছে, যার আয় অনুযায়ী তার করটা নির্ধারণ করা হয়, এবং তাদের আয়ের জনসাধারণের প্রত্যেকের তাদের আয়ের একটি নির্দিষ্ট অংশ বছরে একবার সরকারের কোষাগারে জমা দিয়ে থাকে, তাকে আমরা বলে থাকি রাজস্ব আয় সরকারের। তো এরকম এই করের মাধ্যমেই কিন্তু সরকারের তার রাষ্ট্র পরিচালনা করার যে প্রধান যে সেক্টর বা যে খাত, সেটি হচ্ছে এই কর বা রাজস্ব আয়। তো এটিকে সরকার যেন যথাযথভাবে কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া আমরা যদি সহযোগিতা করি, তাহলে কিন্তু সরকার কিন্তু এই আদায়টাকে আরো বেশি কিন্তু সচ্ছলভাবে করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই সরকারকে যথাযথভাবে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এছাড়া আমাদের যাদের সন্তান আছে, আমাদের প্রত্যেকের সন্তানদের উচিত এই বিষয়টি শিক্ষা দেওয়ার যে একটি সুনাগরিক হিসেবে প্রত্যেকটি সন্তান যেন গড়ে ওঠে। কেউ যেন রাষ্ট্রের জন্য কেউ যেন বোঝা না হয়, রাষ্ট্রের নিয়ম নীতি আইন শৃঙ্খলা যেন প্রত্যেকেই মেনে চলে, এবং একটি সুন্দর এবং একটি রাষ্ট্র ব্যবস্থা যেন আমরা উপহার দিতে পারি। আমাদেরকে জনসাধারণকে বা আমাদের যারা নাগরিক, আমাদেরকে এমন একটি রাজনৈতিক দলকে আমাদের নির্বাচন করতে হবে যারা নাকি উদার এবং প্রগতিশীল এবং যাদের নির্বাচনের ইশতেহার বা যাদের নির্বাচনের যে অঙ্গীকার সমূহ যেন যুগ উপযোগী। যেরকম এখন বর্তমানে আমরা ডিজিটালাইজড পদ্ধতির দিকে যাচ্ছি, তো এই ধরনের সময়ের সাথে কিন্তু পরিবর্তনের যে রূপরেখা, সেটিও কিন্তু পাল্টে যাচ্ছে। তো
তো এভাবে একজন যে দল বা যেই দলকে আমরা সমর্থন করব সেই দলের নিয়ম নীতি বা তাদের যে চিন্তাধারা সেটি অবশ্যই উদার এবং প্রগতিশীল হতে হবে। এছাড়া আমাদের যে জাতীয় যে সকল সম্পদ সমূহ যেরকম আছে, যেমন আমাদের রাস্তাঘাট, আমাদের যে এরপর আমাদের রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, ঠিক আছে, প্রত্যেকেরই যার যার নিজস্ব যে একটি সম্পদ ব্যবস্থা। তো আমাদের যে রাজনৈতিক, আমাদের উন্নয়নশীল দেশের গণতান্ত্রিক ধারার একটি অন্যতম একটি অপসংস্কৃতি বলতে পারি, সেটি হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। সেই রাজনৈতিক অস্থিতিশীলতাটাকে দূরীভূত করে আমাদের প্রত্যেকের যার যার নিজস্ব সেক্টর থেকে, যার যার নিজস্ব জায়গা থেকে আমাদেরকে অবশ্যই দেশের এই জাতীয় সম্পদগুলোকে যেন যথাযথভাবে রক্ষা পাই, তো এই রক্ষা করতে পারি সেই বিষয়টিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া সর্বশেষে যেই জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গিয়ে আমাদের সংবিধান। যেহেতু আমরা বলেছিলাম যে সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনা করার মূল দলিল, তা আমাদের সংবিধানে আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের সমস্ত অধিকার এবং কর্তব্য কিন্তু সংবিধানে উল্লেখ আছে। সেই সংবিধানটা আমাদের অবশ্যই মেনে চলতে হবে। আমাদের কর্মকাণ্ড এবং আমাদের আচার ব্যবহারে আমাদের এমন কোনো কিছু আমরা প্রকাশ করতে পারবো না যেটি নাকি আসলে যে সংবিধান বহির্ভূত বা সংবিধানের বাইরে। এজন্য সংবিধানের মধ্যে থেকে সংবিধানের নিয়ম নীতি পালনের মাধ্যমেই কিন্তু আমরা একটি সুন্দর একটি গণতান্ত্রিক দেশ আমরা উপহার দিতে পারবো। তো এভাবে হচ্ছে গিয়ে সরকার সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার আমাদের জন্য কি করতে পারে, ঠিক একইভাবে আমরা একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের যে নিজস্ব দায়িত্ব কর্তব্য সমূহ যেগুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে এখন জানলাম। এখন সবার শেষে যে জিনিসটি নিয়ে এখন আলোচনা করব সেটি হচ্ছে আসলে সুশাসনের গুরুত্বটা কেন। যে আমরা যদি সুশাসনের গুরুত্ব বা সুশাসনের ইম্পর্টেন্সটা যদি আলোচনা করতে যাই তাহলে আমাদের সামনে তিনটি ক্ষেত্র আসবে: সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে। সামাজিক ক্ষেত্রে প্রয়োজন যে আসলে একটি ব্যক্তি, প্রথমে একটি শিশু থাকে, শিশু থেকে আস্তে আস্তে সে ব্যক্তি বা বৃদ্ধ পর্যায়ে উপনীত হয়। তো এভাবে একটি শিশু থেকে একটি বৃদ্ধ হবার পর্যন্ত তার যে বয়সের যে সময়সীমা, তো এক একটি পর্যায়ে একটি বাচ্চা এক এক রকম ভাবে সমাজে তার নিজস্ব অবদানগুলো কিন্তু দিতে পারে। এবং এই যে একটি শিক্ষা বা এই যে একটি সুনাগরিক বা একটি সফল একজন নাগরিক বা একটি রাষ্ট্রের জন্য উপযোগী একজন নাগরিকের শিক্ষাটা কিন্তু আমরা এই সামাজিক ক্ষেত্র থেকেই, সামাজিক বা পারিবারিক ক্ষেত্র থেকেই কিন্তু পেয়ে থাকি। তো এই যে আমাদের যে বিবর্তনটা, তো এই বিবর্তনটা আমরা আমাদের যার যার নিজস্ব অবস্থান থেকে আমাদের এই যে সাহায্য সহযোগিতা করার মনোভাব, পরের প্রতি আমাদের সদাচার, আমাদের মহানুভবতা, শিষ্টাচার, সহমর্মিতা, সহনশীলতা, এই যে মানবিক গুণাবলীর সংমিশ্রণ আমরা দেখতে পাই, সেটা কিন্তু আসলে পরিবার বা সামাজিক ক্ষেত্র থেকেই কিন্তু আমরা সর্বপ্রথম পেয়ে থাকি এবং এই শিক্ষাটা কিন্তু আমাদের সুশাসন আমাদের দিয়ে থাকে। ঠিক একইভাবে যদি আমরা রাজনৈতিক ক্ষেত্র থেকে আমরা যদি আলোচনা করি যে এই যে একটি সহনশীলতা বা এই যে সুশাসনের যে নীতিটা, এটি যদি আমরা আমাদের রাজনৈতিক ক্ষেত্রে আমরা যদি প্রয়োগ করি তাহলে আমরা দেখব যে সরকারি দল এবং বিরোধী দল উভয়ের সাথে কিন্তু বৈরী সম্পর্কর বদলে একটি সুন্দর একটি মধুর সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রের যে প্রশাসন কাঠামো সেটি আরো বেশি জবাবদিহি হবে, দায়িত্বশীল হবে, সরকারও আরো অনেক দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হবে। সংখ্যালঘু এবং যারা সংখ্যা গরিষ্ঠ উভয়ের মধ্যে যে একটি বৈষম্যমূলক মনোভাব সেটি আস্তে আস্তে বিলোপ হবে এবং একটি সুন্দর সমাজ কাঠামো বা একটি রাষ্ট্র কাঠামো আমরা উপহার দিতে পারবো। এবং সর্বশেষে আমরা দেখি অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের সুশাসন অনেক বেশি উপযোগী ভূমিকায় অবতীর্ণ হয়। কারণ একটি দেশের যখন রাজনৈতিক ব্যবস্থা যখন অস্থিতিশীল থাকে বা প্রশাসন যন্ত্র যখন ভঙ্গুর থাকে বা দুর্বল থাকে, তখন দেশের
বিদেশি যারা উদ্যোক্তা যারা আছে তারা কিন্তু দেশে কিন্তু বিনিয়োগ করতে কিন্তু আগ্রহী থাকে না, কারণ আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থাটা অস্থিতিশীল বা ভঙ্গুর। তো তখন দেখা যায় যে সরকারের জাতীয় আয় কমে যায়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটি প্রধান যে ধস বা লস আমরা দেখতে পারি। ঠিক একইভাবে কিন্তু সরকারের কিন্তু রাজস্ব খাতও কিন্তু কমে যায়। তো এভাবে কিন্তু দেশের অর্থনীতির চাকাটাকে সচল রাখার জন্য আমাদের কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক সকল দিকটি কিন্তু একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত, এবং যদি একটি ক্ষেত্র যদি সহযোগিতামূলক মনোভাব পোষণ না করে তাহলে কিন্তু বাকিদের কারোর পক্ষে কিন্তু একার পক্ষে কাজ করা কখনো সম্ভব না। এজন্য প্রত্যেকে যার যার নিজস্ব অবস্থানে থেকে যদি একটি সুন্দর বা একটি সফল কাঠামো যদি উপহার দিতে পারে তাহলে কিন্তু সুশাসনটাকে কিন্তু যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে গুরুত্বটা কিন্তু বৃদ্ধি পাবে। তো আশা করি প্রত্যেকেই এতক্ষণে সুশাসন তোমরা বুঝতে পেরেছ। আসলে সুশাসন হচ্ছে এমন একটি ক্ষেত্র যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে একটি সফল এবং সুন্দরভাবে উপস্থাপিত করে, এবং রাষ্ট্রের দিনমজুর থেকে শুরু করে প্রশাসনে যারা উচ্চ পর্যায়ে যারা অবস্থান করছে প্রত্যেকে যার যার নিজস্ব অবস্থান থেকে যার যার দৈনন্দিন কর্মকাণ্ডগুলো রাষ্ট্রের প্রতি সে যদি যথাযথভাবে পালন করে তাহলেই কিন্তু দেশে একটি সুন্দর শাসন ব্যবস্থা বিরাজ করবে। আর সুশাসন একটি সুন্দর গণতান্ত্রিক শাসন ব্যবস্থারই কিন্তু ইঙ্গিত প্রদান করে। তো আজকে এর মাধ্যমে তোমাদের সাথে আমার দ্বিতীয় অধ্যায় সুশাসন পড়া আমার শেষ হলো। আগামী ক্লাসে আরেকটি অন্য টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।